নমস্কার। বিক্রমবিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। মালিনী কোমর থেকে সেই ছোট্ট টিনের কৌটো বের করে মুখ খুলল। তারপর স্নিগ্ধাকে বলল, এই দেখো, ভেতরে যেটা আছে সেটা তোমাকে বলেছিলাম গুল, কিন্তু এটা আসলে গুল নয়, মন্ত্রপুত শ্মশানের ছাই। এই ছাই আমি রোজ খাবারের সঙ্গে একটু করে মিশিয়েছি। সুরেনবাবু, ভুবনবাবু, হরি কাকা আর তোমার বর তন্ময় দাদাবাবু সবাই এটা খেয়েছে, আর তাই তারা আমার রান্না খেয়ে প্রশংসা করেছে। আর ধীরে ধীরে সুরেনবাবু, ভুবনবাবু আর হরি কাকা আমার বশেও এসেছে। সেদিনও চায়ের কাপে আমি এটা মেশাতে গিয়েছিলাম। চারিদিকে কাউকে না দেখে চা ঢেলে কোমর থেকে কৌটো বের করে তাড়াতাড়ি চায়ে এই ছাই মিশিয়েছিলাম, কিন্তু কৌটোর মুখ বন্ধ করে কোমরে গুঁজে রাখার আগেই সেটা হাত থেকে পড়ে গিয়েছিল। আমি তুলে না নিতেই হরিকাকা এসে পড়েছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কি করছিলে, চায়ে কি মেশাচ্ছিলে, কোমরে কি লুকোলে? ঠিক তখনই তুমিও এসে পড়লে। আমি কৌটো খুলে দেখালাম, বললাম এটা গুল, দাঁত মাজি আর মাঝে মাঝে মাড়িতে লাগাই। তুমিও বিশ্বাস করেছিলে। স্নিগ্ধা বলল, আমার রান্না খাবার আমি খেলে ভালো লাগে, অন্যরা খেতে পারে না কেন? মালিনী মুচকি হেসে বলল, আমার এক বিশেষ তান্ত্রিক মন্ত্রের প্রভাবে। এই মন্ত্রটা তন্ময় দাদাবাবুর ক্ষেত্রেও কাজ করত। স্নিগ্ধা বলল, হরিকাকা তো তোমাকে প্রথম থেকেই সন্দেহ করেছিল, পরে তাকে বশে এনেছ। মালিনী বলল, হ্যাঁ, ওদেরকে বশে আনতে পেরেছিলাম, কিন্তু তন্ময় দাদাবাবুকে পারিনি। কেন তা পরে বুঝেছি। একদিন সে খাচ্ছিল, তখন তার কোমর থেকে বেরিয়ে থাকা মাদুলি চোখে পড়েছিল। তখন বুঝেছিলাম ওটার কারণেই সে আমার বশে আসছে না। সেই একই মাদুলি তোমার কাছেও আছে। ওই মাদুলির ক্ষমতা শুধু আত্মারক্ষা নয়, তান্ত্রিক বশীকরণেও ব্যর্থ করে দেয়। তাই একদিন তন্ময় দাদাবাবু অফিস থেকে ফিরে আসতেই খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। স্নিগ্ধা বুঝল সেদিন তন্ময়ের অস্বাভাবিক ঘুমের রহস্য। মালিনী আবার বলল, সে যখন ঘুমিয়ে পড়েছিল আমি তার কোমরের কাছে বসে মাদুলিটা খুলতে গিয়েছিলাম, আর তখনই তুমি ঘরে ঢুকেছিলে। আমি বুঝতে পারিনি, ঠিক সেই সময় তুমি এসে পড়বে। স্নিগ্ধা বলল, তুমি আমার কারণে মাদুলিটা খুলতে পারোনি, আর আমার উপস্থিতির জন্য ছাদে তন্ত্র সাধনা করতে পারোনি, তাই তখন ওইভাবে রাগী দৃষ্টিতে তাকিয়েছিলে। মালিনী বলল, সেদিন তুমি আমাকে ছাদের অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে ফিসফিস করে বলেছিলে, তোমার কথা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি, তুমি আর আসো না। আজ এসেছো, দয়া করে বলো তোমার মেয়ে কে, তাকে কিভাবে বাঁচাবো। তখনই বুঝেছিলাম কোনো আত্মা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তার মেয়েকে বাঁচানোর জন্য। তুমি আমাকে সেই আত্মা ভেবে ওই কথাগুলো বলেছ। আমি সে কথা সাহেবকে বলেছিলাম। এই বলে মালিনীর লোকটির দিকে তাকালো। স্নিগ্ধা বুঝতে পারল সাহেবই হলো ওই লোকটা। লোকটা বলল, মালিনীর কথা শুনে সেই দিনই আমি বুঝে গিয়েছিলাম কার আত্মা তোর সাথে কথা বলতে চাইছে। রিনি বলল, তুই একদিন এসে জিজ্ঞাসা করেছিলি সুবীরের সঙ্গে আমার কেমন সম্পর্ক, আমার ওপর কেউ অত্যাচার করে কি না। তুই আসলে বুঝতে পেরেছিলি এই বাড়িতে কেউ অত্যাচারিত হচ্ছে। পরের বাড়িতে কি হচ্ছে সেটা জানার জন্য এত কৌতূহল তোর কিসের? স্নিগ্ধা বলল, মালিনীদি আমাদের বাড়িতে কাজ করার আগের রাতে একজন মহিলার কণ্ঠে কেউ আমাকে অনুরোধ করেছিল, আমার মেয়েকে বাঁচাও। পরে আমার মনে হয়েছিল সেই কণ্ঠটা কি রিনির মায়ের ছিল, তাই আমি ভেবেছিলাম আমাকে রিনিকে বাঁচাতে হবে। এই ধারণায় আমি তোদের বাড়িতে ছুটে এসেছিলাম।
তোর কাছে জানতে চাইতে যে তুই অত্যাচারের শিকার হচ্ছিস কিনা। লোকটি হেসে বলল, লোকের জন্য তোমার দরদ উথলে পড়ছে। স্নিগ্ধা রাগের সাথে বলল, আপনি কে? সবাই হেসে উঠল। স্নিগ্ধা সোজাসুজি বলল, আমি জানি বুলির ওপর আপনারা অত্যাচার করছেন। তার মা বিনিতার সঙ্গে আপনারা কি করেছেন, কেন তাকে মেরেছেন? সবাই অবাক চোখে তাকালো। স্নিগ্ধা বলল, আপনাদের আমি ছাড়ব না, আপনাদের সাজা পেতেই হবে। মালিনী কুটিলভাবে হেসে বলল, নিজে বাঁচলে তবে তো আমাদের সাজার কথা ভাববে। অনেক কথা হলো, আর দেরি করা ঠিক হবে না। এখন আমি তোমার ভ্রূণ নেব। এই বলে সে লোকটির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, তারপর সাহেব তোমার রক্তাক্ত শরীর আর রূপ যৌবনকে জোর করে ব্যবহার করবে, তারপর সাপের কামড় খাইয়ে মেরে ফেলবে। স্নিগ্ধার সারা শরীর কেঁপে উঠল। মালিনী ইশারা করল রিনি, সুবীর আর পিকুকে। তারা স্নিগ্ধার দিকে এগিয়ে যাচ্ছে। স্নিগ্ধা বুঝে গেল এদের হাত থেকে রক্ষা নেই। আর দেরি নয়, তাকে এক্ষুনি লড়াই করতে হবে। সে দৌড় দিল। বিষধর সাপের খাঁচা পেরিয়ে টেবিলের কাছে গিয়ে এক লাফে একটা খালি কাঁচের বোতল তুলে নিল। চোখে মুখে তীব্র সংকল্প। বোতলটাকে শক্ত করে ধরে টেবিলের ধার ঘেঁষে আছাড় মারতেই তলার দিকটা খানিকটা ভেঙে গেল। সেটা হয়ে উঠল ধারালো অস্ত্র। মালিনী তার দিকে এগিয়ে আসছে, তার পিছনে সুবীর, সেই বয়স্ক লোক, রিনি আর পিকু। তাদের চোখে পিশাচি উত্তেজনা। স্নিগ্ধা বোতলটা বুকের কাছে ধরে দাঁড়ালো আর গর্জে উঠল, আর এক পা এগোলেই এই ভাঙা কাঁচ পেটে ঢুকিয়ে দেব। তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। তবু ওরা এগিয়ে আসছে। মালিনীর ঠোঁটে কুটিল হাসি। তোমার পেটের ভ্রূণ আমার চাই বৌদি, ওটার সাহায্যে আমি অসীম শক্তির অর্জন করব। স্নিগ্ধা চমকে উঠল, গলা কেঁপে উঠল ভয়ে আর রাগে। আমার পেটে কোনো ভ্রূণ নেই রে, আমি মা হতে যাচ্ছি এ কথা তুমি জানলে কি করে? সেদিন বমি করেছিলাম অম্বলের জন্য, নানা দুশ্চিন্তায় মাথা ঘুরছিল। তুমি সেটা দেখে ভাবছো আমি প্রেগনেন্ট? মালিনীর চোখ আরও সরু হয়ে গেল, তার কণ্ঠে ঘৃণা মিশ্রিত অহংকার। আমি দেখলেই বুঝতে পারি। প্রথম দিন তোমাদের বাড়িতে ঢুকেই বুঝে গিয়েছিলাম তুমি গর্ভবতী। আমি অনেক দিন ধরে ভ্রূণের খোঁজে ছিলাম, তাই তোমায় দেখে ঠিক করেছিলাম এই ভ্রূণ আমার চাই। আজ অমাবস্যা, অশুভ তন্ত্রের জন্য সেরা সময়। আজ তোমার ভ্রূণটা বের করে আমি অশুভ তন্ত্রের সাধনায় আগুনে উৎসর্গ করব, আর সেই আগুনেই জন্ম নেবে আমার নতুন অতি প্রাকৃত শক্তি। কথা শেষ করে মালিনী ইশারা করল। সুবীর আর রিনি ধীরে ধীরে এগোতে শুরু করলো। স্নিগ্ধা ভাঙা বোতলটা তুলল চোখে আগুন নিয়ে, তারপর বলল, আর এক পা এগোলেও তোমরা মরবে। আমি মরলে তোমাদের সাথে নিয়ে মরব, যাতে আর কারোর ক্ষতি করতে না পারো। ওরা ঠান্ডা মাথায় হেসে উঠল। স্নিগ্ধার প্রতিবাদ তাদের কাছে তুচ্ছ। হঠাৎ বয়স্ক লোকটা একটা খাঁচা খুলে একটা বিষধর সাপ বের করে ছুঁড়ে মারল স্নিগ্ধার দিকে। সে চিৎকার করে সরে গেল। হাতের বোতলটা ছিটকে পড়ল মেঝেতে। এই সুযোগে সুবীর ঝাঁপিয়ে পড়ল, তার দুই হাত চেপে ধরল। রিনি আর পিকু পা ধরে রীতিমতো তাকে পালানো থেকে বাধা দিল। ভয়ানক লড়াই শুরু হয়ে গেল। স্নিগ্ধা সর্বশক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে, লাথি মারছে, আঘাত করছে, নিজেকে মুক্ত করার তীব্র চেষ্টায়। লোকটা শয়তানি হাসি হেসে সাপটাকে আবার খাঁচায় ঢুকিয়ে দিল, যেন একে বলি খেলা। শেষমেশ ওরা স্নিগ্ধাকে শুইয়ে ফেলল। তার দুটো পা জোর করে ফাঁক করে চেপে ধরল। হাত দুটো সুবীরের মুঠোয়। চোখের সামনে ছুটে আসছে মৃত্যু।
মালিনী স্নিগ্ধার শাড়ি উঁচু করে তার শরীরের ওপর ছায়ার মতো ঝুঁকে পড়েছে। তার হাত সোজা স্নিগ্ধার উঁচু কাঁপতে থাকা উরুর দিকে বাড়ছে। স্নিগ্ধা বুকের সবটুকু জোর দিয়ে ছটফট করছে। চোখ ভিজে গেছে যন্ত্রণায়, শরীরে ছটফটানি, আর গলা ফেটে বেরোচ্ছে নিয়ন্ত্রণহীন চিৎকার, না, আমাকে বাঁচাও, ছেড়ে দাও আমায়। সেই চিৎকার বেসমেন্টের দেওয়াল ছুঁয়ে প্রতিধ্বনি তুলছে, কিন্তু বাইরের পৃথিবী সেই শব্দে নির্বিকার। লোকটি একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। তার ঠোঁটে খেলে যাচ্ছে শয়তানি হাসি। এদিকে বাইরের তান্ত্রিক ঋণীদের বাড়ির চারপাশে মন্ত্রপুত জল ছিটিয়ে সামনের গেট খুলে রক্ষা কবচ ভাঙার কাজ করছে, যেন আত্মা প্রবেশ করতে পারে। হঠাৎ বেসমেন্টে ছটপট করতে থাকা স্নিগ্ধার কানের কাছে একটি দৃঢ় চেনা রাতের সেই মহিলা কণ্ঠের ফিসফিসানি টের পেল। সুবীর আর ঋণীর গলার চেনের যে লকেট, ওটা ছিঁড়ে ফেল। এক ঝলকে স্নিগ্ধার চোখে প্রতিধ্বনি তুলতে লাগলো সেই লকেট। অজানা এক আশার আলো স্নিগ্ধার মনকে একটু শক্ত করে তুলল। স্নিগ্ধা তাকিয়ে দেখল ঋণী আর সুবীরের গলায় চেনে একটি করে লকেট ঝুলছে। আত্মরক্ষার চেষ্টা করতে করতে হঠাৎ সমস্ত শক্তি একত্র করে সে সুবীরের হাত ঝটকা মেরে সরিয়ে দিল। তারপর এক ঝটকায় ঋণী আর সুবীরের গলার চেন ছিঁড়ে ছুঁড়ে ফেলল। লকেট সহ চেন দুটো গিয়ে পড়ল সাপের খাঁচার ওপর। সঙ্গে সঙ্গে খাঁচার ভেতরের সাপগুলো ফোঁস করে মুখ বাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে ঋণী, সুবীর আর পিকু প্রচণ্ড ঝাঁকুনিতে ছিটকে গিয়ে দেওয়ালে মাথা ঠুকে পড়ল। ব্যথায় কাতরাতে কাতরাতে তারা মাটিতে লুটিয়ে পড়ল। সুযোগ পেয়ে স্নিগ্ধা মালিনীকে এক লাথিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। মালিনী ক্ষিপ্ত হয়ে উঠল। সে বুঝতে পারল এখানে সেই আত্মা ঢুকেছে। সে চোখ বিস্ফারিত করে চেঁচিয়ে উঠল, তুই এখানে কি করে ঢুকলি রে? সাহস থাকলে সামনে আয়। এই অদ্ভুত ঘটনার ধাক্কায় সবাই স্তব্ধ। ঋণী, সুবীর এবং পিকু একে অপরের ওপর পড়ে কাতরাচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছে না কে বা কী আঘাত করছে তাদের। ধাক্কাধাক্কির মধ্যে তাদের শরীর সাপের কয়েকটি খাঁচার ওপর আছড়ে পড়ল। খাঁচার দরজার ফাঁক দিয়ে বেশ কয়েকটা সাপ বেরিয়ে এলো। স্নিগ্ধা কম্পিত গলায় সব বুঝতে পারল। সম্ভবত তান্ত্রিক ডেকে এনেছে তন্ময়। যে রক্ষা কবচ ভেঙে দিয়েছে, তাই বিনীতার আত্মা এখন এখানে প্রবেশ করতে পেরেছে। হঠাৎই সবার চোখের সামনে আবির্ভূত হলো এক 25-26 বছরের মহিলা, সাদা আলোর আবরণে ঢাকা। স্নিগ্ধা চেয়ে দেখল, এ তো বিনীতা, ঠিক সেই চেহারা যার ছবি তার কাছে উড়ে এসেছিল। বিনীতার আবির্ভাবে সবাই স্তব্ধ হয়ে গেল। বয়স্ক লোকটির কপালে গভীর ভাঁজ পড়ল। মালিনী রাগী গলায় চিৎকার করে উঠল, তুই তাহলে সেই আত্মা? এখানে এলি কি করে? আমি তো স্নিগ্ধাদের বাড়ি আর এই বাড়িতে রক্ষা কবচ বসিয়ে রেখেছি। কোনো অশরীরী আত্মা ঢুকতে পারবে না, এটা তো আমি নিশ্চিত ছিলাম। আমার রক্ষা কবচ কে ভাঙল? বিনীতার আত্মা বলল, তোর তন্ত্রমন্ত্রের দিন শেষ মালিনী। অনেক পাপ করেছিস, তোরা সবাই এবার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হ। তোর কারণেই আমি স্নিগ্ধার সাথে দেখা করতে পারিনি। প্রথম দিন যখন তুই ওদের বাড়ির বারান্দায় পা রেখেছিলি, ঠিক তখনই আমি স্নিগ্ধাদের বাড়ির পিছনের আম গাছের মোটা ডালটা ভেঙে দিয়েছিলাম। বিকট শব্দে চারিদিক কেঁপে উঠেছিল। আমি চেয়েছিলাম ওরা বুঝুক তাদের বাড়িতে এক সর্বনাশ অশুভ শক্তি ঢুকেছে, আর সেই শক্তিটা তুই। কিন্তু হরিপদ ছাড়া কেউ সেটা বুঝতে পারিনি।
তুই আমার অস্তিত্ব টের পেয়ে শ্রবণ বন্ধন আর দর্শন বন্ধন করে রেখেছিলি, যার জন্য আমি কথা বলতে বা দৃশ্যমান হতে পারিনি। তাই স্নিগ্ধার সামনে গিয়েও কিছু বলতে পারিনি। ওকে আমার মেয়ের ওপর অত্যাচারের কথা বলার সুযোগ পাইনি। শুধু ওর পাশে থেকেছি, ওকে রক্ষা করেছি। ওর কোমরে রক্ষা কবচ থাকায় আমি ওকে ছুঁতে পারিনি, কিন্তু দুবার দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছি। সেদিন রিনিদের বাড়ির জানালার কার্নিশে সাপের খোলস দেখে ভয়ে স্নিগ্ধা দৌড়ে বেরোচ্ছিল। পড়ে যাওয়ার আগেই আমি নিচে নরম পাপোশ ফেলে দিয়েছিলাম, আঘাত লাগতে দিইনি। পরে যখন সে হরিকাকাকে দেখাতে গেল, তখন পাপোশটা উধাও হয়ে গেল, কারণ আমি সরিয়ে নিয়েছিলাম। আবার একদিন সিঁড়ি দিয়ে নামার সময় ওর মাথা ঘুরেছিল। পড়ে যাওয়ার মুহূর্তে আমি হাওয়ার সাহায্যে জোরে এক ধাক্কা দিয়েছিলাম, যাতে ও রেলিং ধরতে পারে। এইভাবেই ওকে রক্ষা করে গিয়েছি। স্নিগ্ধা নিশ্চুপ দাঁড়িয়ে শুনছে। সে আন্দাজ করেছিল সেই মহিলা আত্মা অর্থাৎ বিনিতা তাকে বাঁচিয়েছিল। আজ সে নিশ্চিত হলো। লোকটি হঠাৎ চেঁচিয়ে বলল, তুই কি আমার লোক কালুকে সাপের কামড়ের মতো করে কামড়ে কামড়ে ছিঁড়ে মেরেছিস? বিনিতার আত্মা অবিচল গলায় বলল, হ্যাঁ, আমি কালুকে সাপের কামড়ের মতোই ছিঁড়ে ফেলে মেরেছি। ও আর এই পিকু এতদিন তোদের বাড়িতে সাপ সরবরাহ করত। পিকু এখনও করে। তুই, সুবীর আর রিনি অশরীরী আত্মাদের হাত থেকে বাঁচার জন্য লকেটের ভেতর রক্ষা কবচ নিয়ে ঘুরিস। তাই তোদের ছুঁতে পারতাম না, না হলে তোদের কবে শেষ করে দিতাম। রিনি আর সুবীরের এখন আর লকেট নেই, রক্ষা কবচও নেই। সেদিন রাতে কালু কয়েকটা বিষধর সাপ তোদের দিয়ে ফিরছিল। ও একাই ছিল। সেই সুযোগেই আমি তাকে নির্মমভাবে শেষ করে দিয়েছিলাম। তার শরীর সাপের কামড়ের মতো কামড়ে ছিঁড়ে খেয়েছিলাম। সে নিজেও পাষণ্ড। তোরা সাপের বিষের অবৈধ ব্যবসা করিস, আর কারোর সাথে মনোমালিন্য হলেই তাকে সাপের কামড়ে মেরে ফেলিস, যাতে পুলিশ সাপের কামড়ের মৃত্যু বলে ধরে নেয়। এই কথাগুলো শুনে স্নিগ্ধা শিউরে উঠল। বিনিতার কণ্ঠে আগুন জ্বলে উঠল। সে লোকটির দিকে চেয়ে বলল, তোকে আমি ছাড়ব না। তুই আমার মেয়ের ওপর অত্যাচার করেছিস। তুই সব নষ্টের মূলে। লোকটি শয়তানি মুখভঙ্গিতে হেসে উঠল। তুই যদি আমাদের সম্পর্কে আর কিছু বলিস, তাহলে তোর মেয়েকে তুই বাঁচাতে পারবি না। এই বলে লোকটি দ্রুত সিঁড়িতে ওপরে উঠতে লাগল। বিনিতা তীব্র আক্রোশে তার দিকে ছুটে গিয়ে পাল্টা চিৎকার করে বলল, আমার মেয়েকে ছেড়ে দে। আর কত অত্যাচার করবি ওই নিষ্পাপ শিশুর ওপর? তোর লোভ তো কমছে না। মেয়ে মানুষের শরীর দেখলেই তোর লোলুপ দৃষ্টি বেরিয়ে আসে। এই বলে সে লোকটিকে ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মালিনী হতাশ হয়ে মন্ত্র পাঠ করে তাকে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু তার মন্ত্র কাজ করছে না। মন্ত্র বিফল হচ্ছে। লোকটি দরজা খুঁড়ে বাইরে চলে গেল। বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মালিনীর মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেছে। বেসমেন্টটায় হঠাৎ শীতল হাওয়া বইছে। তার চোখে ভয়, সন্দেহ, হতাশার মিশেল। সে বিড়বিড় করতে লাগলো, এ কি, আমার আত্মা তাড়ানোর মন্ত্র কাজ করছে না কেন? তার গলায় একরাশ আশঙ্কা, কিন্তু পরক্ষণেই সেটা রূপ নিল অন্ধকার রাগে। ঠিক আছে, যখন তোকে তাড়াতে পারছি না, তখন তোকে এই ঘরেই বন্দি করে রাখবো। সেও তন্ত্রমন্ত্র জানি আমি। ঘরের চারপাশে বেশ কয়েকটা সাপ ঘোরাফেরা করছে, যেন অশুভের বিদ্যমান ভয়াবহতা। রিনি, সুবীর আর পিকু সাপগুলো দেখে ভয় পাচ্ছে। নিঃশ্বাস আটকে আসছে তাদের। মালিনীও ভয়ে আঁতকে উঠল। তবুও স্বর কঠিন করে বলল, তোরা স্নিগ্ধাকে ধরে ওপরে নিয়ে যা। তার চোখে লাল হয়ে উঠল, কণ্ঠে শয়তানি ঝঙ্কার, ভ্রূণ আমার চাই। আত্মাকে বেশিক্ষণ বিবশ রাখা যাবে না। তারা স্নিগ্ধাকে ধরে তুলছে। তার চোখে
কষ্ট, বিস্ময়, আতঙ্কের ছাপ। কিন্তু সে বাধা দিচ্ছে না। সে ভাবল, একবার এখান থেকে বেরোতে পারলে চিৎকার করব, তন্ময় নিশ্চয়ই শুনতে পাবে। এক মুহূর্ত স্নিগ্ধা মাথা ঘুরিয়ে বন্দি বিনিতাকে দেখে নিল। আত্মা ধীরে ধীরে বিবশ হয়ে যাচ্ছে। স্নিগ্ধার হৃৎপিণ্ড থেমে যেতে চাইল। মালিনী গর্জে উঠল, বন্দি থাক! হঠাৎ বাইরে থেকে বুলির হালকা কান্না ভরা গোঙানির আওয়াজ ভেসে এলো। স্নিগ্ধার বুক কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে দুর্বল কণ্ঠে আত্মা বলল, বুলি, ওকে বাঁচাও স্নিগ্ধা। দরজার কাছে পৌঁছেই পিকু হঠাৎ নিজের জামা খুলে স্নিগ্ধার মুখে শক্ত করে বেঁধে দিল, তার চিৎকার যাতে বাইরে না যায়। স্নিগ্ধার চোখ ভিজে উঠল অসহায়তায়, তবে তার শরীর লড়াই থামায়নি। তারা তাকে ধরে বাইরে এনে আবার দ্রুত দরজাটা বন্ধ করে দিল। বেসমেন্ট থেকে বেরিয়ে স্নিগ্ধার চোখে পড়ল সেই অগোছালো ঘরটা, এদিক ওদিক ছড়িয়ে থাকা জিনিসপত্র, বেশ বহুদিনের লুকোনো বিশৃঙ্খলা। এই ঘরেই সে আগেও ঢুকেছিল, কিন্তু বুঝতে পারিনি ঘরের শেষ প্রান্তে কাঁচ পড়া আলমারির মতো দেখতে দরজাটার পিছনেই লুকিয়ে আছে বেসমেন্টের নামার পথ। আলমারির আড়ালে লুকিয়ে রাখা সেই গোপন দরজাটা টানলেই নেমে যাওয়া যায় অন্ধকারে। এবার আর বুলির গোঙানির আওয়াজ শুনতে পেল না। স্নিগ্ধার বুকের ভেতর ছটফট করে উঠল। বুলি ঠিক আছে তো? তার মনে হলো তন্ময় এই বাড়ির আশেপাশেই আছে। সে চিৎকার করে উঠল, কিন্তু মুখ বাঁধা থাকায় শব্দ বেরোল না। মালিনী ভয় ভরা গলায় বলল, জলদি করো। তারা স্নিগ্ধাকে জোর করে মেঝেতে শুয়ে দিল। সুবীর তার দুই হাত চেপে ধরল। রিনি আর পিকু শক্ত করে আটকালো তার দুটি পা। মালিনী শাড়ির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে স্নিগ্ধার গর্ভ থেকে ভ্রূণ বের করার প্রস্তুতি নিচ্ছে। স্নিগ্ধার শরীর শক্তিতে কাঁপছে, সে প্রতিরোধ করছে যতটা পারে। হঠাৎ মুখের বাঁধনটা একটু আলগা হয়ে গেল। স্নিগ্ধার গলা থেকে এক টুকরো ভাঙা শব্দ ছিটকে বেরোলো, বাঁচাও! ক্ষীণ কাঁপা সেই আর্জি যেন বাতাস ভেদ করে বাইরে এসে পড়ল। রিনিদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তন্ময়ের কানে পৌঁছতেই সে হকচকিয়ে উঠল। বুকের ভেতর হঠাৎ করে অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল। ভেতরে কিছু একটা ভয়ানক ঘটছে মনে হতে আর দেরি করল না। ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ল বারান্দার লোহার গ্রিলের গা ঘেঁষে। চোখে জ্বলে উঠল আতঙ্ক আর দৃঢ়তা, যেন এখনই তাকে কিছু করতে হবে। তন্ময়ের পা যেন সিঁড়িতে নয়, ভয়ঙ্কর এক আশঙ্কায় জমে গেল। ভেতরে সেই ভেসে আসা ভাঙা শব্দের প্রতিধ্বনি এখনও তার কানে বাজছে। সে গ্রিলের লোহার গায়ে কাঁপতে থাকা হাত শক্ত করে রেখে মুহূর্তের ভেতরেই গ্রিলের ফাঁক দিয়ে দরজার তালায় হাত দিয়ে বুঝল তালাটি খোলা। সে আর এক মুহূর্ত নষ্ট না করে আর্তনাদের উৎস খুঁজতে গেটটা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরটা থমথমে আর ঘন অন্ধকারে ডুবে। তন্ময় টর্চ জ্বালিয়ে সাবধানে হাঁটতে শুরু করলো। কয়েকটা ঘরের দরজা খোলা, তাতে কেউ নেই। করিডোরে হেঁটে দুপাশের দরজায় কান পাততেই নিস্তব্ধতা তাকে আরও আতঙ্কে ডুবিয়ে দিল। তাহলে শব্দটা কোথা থেকে এলো? তার মনে ভেসে উঠল সংশয়, কিন্তু সে জানে ভুল শোনেনি। করিডোরের শেষ প্রান্তের একপাশে সেই অগোছালো ঘরটির দরজায় কান পাততেই ভেতর থেকে ধাক্কাধাক্কির শব্দ আর চাপা শ্বাসের আওয়াজ কানে এলো। এক টুকরো ধুকপুকানি আর রক্তচাপ তার কণ্ঠকে থরথর করে উঠল। সে দাঁতের চাপ দিয়ে চেঁচিয়ে উঠল, স্নিগ্ধা! ঘরের ভেতর যেন আকস্মিক বিস্ফোরণ। চার জোড়া আতঙ্ক ভরা ক্রুদ্ধ চাহনি দরজার দিকে ঘুরে গেল। সুবীর, রিনি, পিকু এবং ভ্রূণলোভী মালিনী, আর মেঝেতে পড়ে থাকা মৃত্যু সম্ভব স্নিগ্ধার চোখের সেই এক ফোঁটা আশার দীপ্ত ঝলক, যেন সে অনেকক্ষণ থেকে কেবলই তন্ময়ের অপেক্ষায় ছিল। সুবীর আর মালিনীর চোখ লাল রক্তবর্ণ হয়ে ঝলসে উঠল। ক্ষোভে চোয়াল শক্ত করে সুবীর ক্ষীণ কণ্ঠেই বলে উঠল, ভেতরে এলো কিভাবে? গেটে তো তালা দেওয়া ছিল। ওদিকে বাইরে দাঁড়িয়ে থাকা অয়ন এই আর্তনাদ ছুঁড়ে আর দেরি না করে থানায় ফোন করল। তারপর তড়িঘড়ি দৌড়ে ভেতরে ঢোকার পথে ছুটল।
তন্ময়ের ডাক কানে যেতেই স্নিগ্ধার শরীরে যেন নতুন করে বিদ্যুৎ সঞ্চার হলো। সে প্রাণপণে তন্ময়কে ডাকার চেষ্টা করলো, কিন্তু মুখ আরও শক্ত করে বাঁধা। গলার ভেতর চেপে থাকা শব্দটি আর বাইরে এলো না, কেবল চোখ দুটোই চিৎকার করছে। তন্ময় দরজার কাছে কান খাড়া করে দাঁড়িয়ে এক মুহূর্তে নীরবতা শুনছে। পায়ের শব্দ, কেউ এগিয়ে আসছে। সে ভাবল হয়তো অয়নই আসছে। দ্রুত পাশ ফিরে টর্চ জ্বালালো। আলো পড়ল করিডোর দিয়ে এগিয়ে আসা সেই বয়স্ক লোকটার মুখে। তন্ময় থমকে গেল। এই লোকটাকে চোখে এক অদ্ভুত কঠোরতা, হাতে যেন কিছু আছে। এদিকে ঘরের ভেতরে স্নিগ্ধা জীবনের শেষ লড়াই চালিয়ে যাচ্ছে। তার চোখ পড়ল পায়ের কাছাকাছি পড়ে থাকা একটা ভাঙা কাঠের চেয়ারের উপর। সে পিঠ ঘষে একটু পিছিয়ে গেল। রিনির চাপ ধীরে ধীরে কমতেই হঠাৎ সজোরে রিনির ধরা পাটা দিয়ে লাথি বসিয়ে দিল ভাঙা চেয়ারে। ভাঙা কাঠের চেয়ারটা উল্টে পড়ে শব্দ হলো। হঠাৎ ভাঙা চেয়ার পড়ার আওয়াজে দরজা পেরিয়ে কানে পৌঁছতেই তন্ময়ের গায়ে কাঁটা দিল। আতঙ্কে সে ঝট করে সামনে মুখ ফিরিয়ে তাকালো। আর এক মুহূর্ত দেরি না করে সে সজোরে ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে আলো জ্বলছে। তন্ময় বুঝতে পারল স্নিগ্ধার সাথে ভয়ানক ঘটনা ঘটছে। সে আতঙ্কে শিউরে উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা অয়ন তৎক্ষণাৎ শব্দ পেয়ে ভেতরে ঢুকে করিডোরের দিকে ছুটে আসছে। কেউ আসছে বুঝতে পেরে ওই বয়স্ক লোকটি দ্রুত একটি অন্ধকার ঘরে ঢুকে গেল। তন্ময় ভেতরে ঢুকতেই সবাই চমকে তাকালো। তন্ময়ের দিকে সবার দৃষ্টি কেন্দ্রীভূত হলো। সুবীর আর পিকু ঝট করে তন্ময়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। এই সুযোগে স্নিগ্ধা মুহূর্তের মধ্যে জোর করে রিনি আর মালিনীর হাত ছাড়িয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু রিনি আর মালিনী তাকে চেপে ধরল। তন্ময় টর্চ তুলে সুবীরের মাথায় আঘাত করল আর পিকুকে এক লাথিতে সরিয়ে দিল। পিকু ছিটকে মেঝেতে পড়ে গেল। সুবীর ব্যথায় কুঁকড়ে উঠল। সুযোগ বুঝে তন্ময় স্নিগ্ধার দিকে ছুটে গেল। স্নিগ্ধা প্রাণপণে হাত পা ছুঁড়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই সুবীর আর পিকু মিলে আবার তন্ময়কে চেপে ধরতে এলে ভেতরে জোরদার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। অয়ন এসে ঝাঁপিয়ে পড়ে তন্ময়কে সহায়তা করল। মুহূর্তেই কক্ষ রণক্ষেত্রের মতো হয়ে উঠল। মালিনী তৎক্ষণাৎ আটকে থাকা ভ্রূণ বের করতে মরিয়া চেষ্টা করছে, কিন্তু স্নিগ্ধার ছটফটানি তাকে কাজ করতে দিচ্ছে না। ক্রোধে সে একটা ভাঙা স্কেল তুলে স্নিগ্ধার কপালে আঘাত করল। কপাল ফেটে রক্ত ঝরে পড়ছে। স্নিগ্ধা মাথা ঘুরে উঠল। সে শুয়ে পড়ল। সুযোগ দেখে মালিনী আবারও ভ্রূণ বের করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ল। তন্ময় তাকে বাঁচানোর জন্য এগোতে চাইছে, কিন্তু সুবীর আর পিকু তাকে আক্রমণ করে বাধা দিচ্ছে। ঠিক তখন পুলিশ ভেতরে ঢুকল। তন্ময় চিৎকার করে বলল, স্নিগ্ধাকে বাঁচান স্যার। দুইজন পুলিশ সুবীর আর পিকুকে ধরে ফেলল, আর দুজন পুলিশ স্নিগ্ধাকে রক্ষা করতে এগিয়ে গেল। মালিনী তড়িঘড়ি কোমর থেকে একটা ধারালো ছুরি বের করল। ছুরির ফলার আলোয় ঝলসে উঠল। সোজা স্নিগ্ধার পেটের দিকে রাখল সে। রিনি শক্ত করে স্নিগ্ধার দুহাত চেপে ধরছে। নড়ার কোনো উপায় নেই। মালিনী বলল, আর এক পাও কেউ এগোবে না। পুলিশ, অয়ন, তন্ময় সবাই যেন অসহায়ের মতো দাঁড়িয়ে। ভুবনবাবু, প্রাণকৃষ্ণবাবু, সুকৃতিবাবু সহ সঙ্গে থাকা তান্ত্রিকও ধীরে ধীরে ঘরে ঢুকে পড়লেন। তান্ত্রিককে দেখে মালিনীর চোখ বিস্ফারিত হয়ে বড় হয়ে গেল। রাগ আর বিস্ময়ের মিশেলে তার দৃষ্টি কাতর হয়ে উঠল। সে চেঁচিয়ে উঠল, আপনি তাহলে রক্ষাবন্ধন ভেঙেছেন? এবার বুঝতে পারছি আপনার জন্য আমার সব মন্ত্র কাজ করছে না। তান্ত্রিক কিছু বললেন না, মনে মনে মন্ত্র উচ্চারণ করলেন। হঠাৎই ঘরের ভেতর ছড়িয়ে পড়ল অদ্ভুত ধূপের গন্ধ, মিষ্টি অথচ হাড় হিম করা। ঘরের আলো ক্ষীণ হলো। হাওয়ার ঝাপটা এসে জ্বলতে থাকা বাল্বের আলো এক দুবার কেঁপে উঠল। মালিনীর ছুরির আগাটা ঠিক তখনই ঠান্ডা লোহার মতো জোকের মতো আটকে গেল শূন্যেই। মালিনী বিস্ময়ে তাকিয়ে দেখল তার ছুরির ফলার কাছে তৈরি হয়েছে এক অদৃশ্য বেড়াজাল।
আলোহীন শক্তির বলয়। তান্ত্রিক গম্ভীর গলায় মন্ত্র উচ্চারণ করছেন। ওং রিং ফ্রং, পাপের শক্তি খণ্ড খণ্ড হোক, মঙ্গলময় সত্তা এ অশুভ ছায়া ভেদ করো। মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে ঘরময় ছায়ার কুণ্ডলি পাকিয়ে উঠল। স্নিগ্ধার ওপরের চাপ যেন আলগা হতে লাগল। রিনির হাতও অসাড় হয়ে এলো, সরে গেল নিজের নিয়ন্ত্রণহীনতায়। তান্ত্রিক থামল না, ধীরে ধীরে মালিনীর দিকে এগিয়ে গিয়ে রুক্ষ কণ্ঠে বললেন, তুই ভ্রূণের দ্বারা অশুভ শক্তি পেতে চেয়েছিস, কিন্তু ভ্রূণ পবিত্র। এই শক্তির সামনে সেই পবিত্রতা রক্ষার দায়ী আমার। তুই আর তার ধারে কাছেও যেতে পারবি না। তান্ত্রিক এবার মন্ত্রপুত জল হাতে তুলে মালিনীর দিকে এসে দৃঢ় ভঙ্গিতে মন্ত্র উচ্চারণ করলেন এবং জল ছিটিয়ে দিলেন মালিনীর গায়ে। মালিনীর গায়ে জল পড়ার সাথেই তার আচার ব্যবহার যেন ধস খেতে লাগলো। সে কাঁপতে লাগলো। ওর কার্যকরী মন্ত্রগুলো খণ্ড খণ্ড করে দুর্বল হতে লাগলো। তান্ত্রিক বললেন, তুই এতদিন যা শক্তি অন্যায় করে গেছিস, এখন থেকে তা তোর অনুকূল হবে। হঠাৎই মালিনীর কাঁপতে থাকা হাত থেকে ছুরিটা নিজে থেকেই ছিটকে মাটিতে পড়ল। তার চোখ রাগে জ্বলছে, কিন্তু শরীরটা যেন কোনো অদৃশ্য শক্তির চাপে বশীভূত হয়ে গেল। সেই মুহূর্তেই পুলিশ এসে রিনি আর মালিনীকে পাকড়াও করল। তন্ময় ছুটে এসে স্নিগ্ধার মুখের কাপড় খুলে তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ভুবনবাবু, সুকৃতিবাবু ও প্রাণকৃষ্ণবাবু একসাথে স্নিগ্ধার দিকে এগিয়ে এসে উদ্বেগ ভরা কণ্ঠে বললেন, এখন কেমন আছো মা? ভুবনবাবু চিন্তিত হয়ে বললেন, তোমার কপাল দিয়ে রক্ত ঝরছে, এক্ষুনি ডাক্তারের কাছে চলো। তান্ত্রিক শান্তভাবে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, এখন আর কোনো ভয় নেই। স্নিগ্ধার হঠাৎই মনে পড়ল বুলির অসহায় গোঙানির কথা। সে রুদ্ধশ্বাসে বলল, বুলি আর সেই বয়স্ক লোকটা? ক্ষণিকেই স্নিগ্ধা ছুটে বেরিয়ে গেল। বাড়ির একের পর এক ঘরের আলো জ্বলছে দেখা যাচ্ছে, কিন্তু বুলি কোথাও নেই, সেই লোকটিও নেই। ধীরেনবাবুর ঘরের দরজা বন্ধ দেখে সে থমকালো। ভাবল প্যারালাইজড হওয়ায় হয়তো উনি ঘুমোচ্ছেন। বিরক্ত করা ঠিক হবে না। নিচতলায় বুলি সেই লোকটার শ্রেয়াকে দেখতে না পেয়ে আতঙ্কে তার বুক ঢিপঢিপ করতে লাগলো। ওদের নিয়ে সেই লোকটা পালিয়ে গেছে নাকি? হুড়মুড় করে ওপরতলায় ছুটল সে। পাগলের মতো ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। পিছনে তন্ময় দিশেহারা হয়ে ঘরগুলো দেখছে। বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পেল। সব খুঁজেও বুলিকে খুঁজে পেল না স্নিগ্ধা আর তন্ময়। দুজনেই হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এলো। পুলিশও তল্লাশি চালাচ্ছে বাড়িতে। অবশেষে তন্ময় লক্ষ্য করল পিছনের দরজাটা আবজানো। সে সজোরে বলল, স্নিগ্ধা দেখো, এখান দিয়েই হয়তো লোকটা বুলি আর শ্রেয়াকে নিয়ে বেরিয়ে গেছে। ঘরের ভেতর উত্তেজনা এবার ছড়িয়ে পড়ল বাইরে। অদৃশ্য বিপদের ছায়া যেন আরও ঘনিয়ে এলো। বিক্রমবেলা রহস্যের সিজন 2 এর আজকে শুনলেন 61 পর্ব থেকে 63 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ।